আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আমার স্কুলের আরও একটি ব্যতিক্রম ক্লাসে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। রাশিদুল ইসলাম। তো যারা যারা আমার সাথে যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখান থেকে প্রতি বছর প্রশ্ন থাকে, উপসর্গ। এই উপসর্গ থেকে কিন্তু প্রতি বছর পরীক্ষা একটা প্রশ্ন থাকে। অনেক সময় ক্ষেত্র বিশেষে দেখা যায় যে নার্সিংয়ের বেলায় দুইটা প্রশ্ন এই আমাদের এই উপসর্গ টপিক্স থেকে পরীক্ষায় থাকে। তো যারা যারা আমার সাথে যুক্ত আছেন সবাই একটু ঝটপট ক্লাসটা শেয়ার করে দেবেন, বন্ধুদের কাছে একটু মেনশন করে দেবেন, যেন সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একসাথে ক্লাসটি উপভোগ করতে পারি। ওকে, তো আমাকে শুরুতে একটু জানান। সবাই দেখছি লিখতেছেন, সুলতান আক্তার লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাকে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কে কোন জেলা থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। কেমন আছেন লিখেছেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, সবার সালাম গ্রহণ করছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবাই একটু কমেন্ট করে জানান যে কে কোন জেলা থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকে আমরা আলোচনা করছি বাংলা ব্যাকরণে উপসর্গ। ওকে, একটু আসি উপসর্গ। সবাই একটু খেয়াল করি উপসর্গ। এই যে উপসর্গ একটা শব্দ, এখান থেকে আমাদের কিভাবে প্রশ্ন আসে একটু খেয়াল করি। মূলত এই উপসর্গ শব্দটি, এই শব্দটি এটা একটা শব্দ দিন শেষে, তাই না? এই শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। তৎসম অথবা সংস্কৃত ভাষার শব্দ। সংস্কৃত ভাষার শব্দ। তৎসম অথবা সংস্কৃত ভাষার শব্দ। তাহলে আমরা বলতে পারি উপসর্গ শব্দটি কোন ভাষার শব্দ? তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। যদি বলা হয় যে উপসর্গ শব্দটি, এই শব্দটি কোন জাতীয় শব্দ, যদি বলা হয় এই শব্দটা কোন জাতীয় শব্দ, তাহলে রাইট অ্যান্সার কি হবে বলেন তো দেখি? রাইট অ্যান্সার হবে পারিভাষিক শব্দ। কি হবে? পারিভাষিক শব্দ। রাইট অ্যান্সার কি হবে? পারিভাষিক শব্দ। কেননা এই উপসর্গের ইংরেজি পরিভাষা হচ্ছে প্রিফিক্স। উপসর্গের ইংরেজি হচ্ছে প্রিফিক্স। ওকে, আমরা সাফিক্স প্রিফিক্স পড়েছি না? ওই প্রিফিক্স হচ্ছে উপসর্গের ইংরেজি নাম। ওকে, এরপর একটু আসি এই যে উপসর্গ শব্দটি, এই উপসর্গ শব্দটি প্রত্যয় সাধিত শব্দ। উপসর্গ শব্দটি কি সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ। উপসর্গ শব্দটি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। এই উপসর্গ শব্দের প্রকৃতি প্রত্যয়, গঠন অথবা বিশ্লেষণ রূপ। উপসর্গ শব্দের প্রকৃত প্রত্যয় গঠন বা বিশ্লেষণ রূপ কি? উপসর্গ শব্দের প্রকৃত প্রত্যয় গঠন বা বিশ্লেষণ রূপ যদি আমি বলি তাহলে হবে উপযোগ সৃজ যোগ অ। উপযোগ সৃজ যোগ অ। উপসর্গ শব্দের প্রকৃত প্রত্যয় কি? উপসর্গ শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে উপযোগ সৃজ যোগ অ। উপযোগ সৃজ যোগ অ। সবাই কি ক্লিয়ার? উপযোগ সৃজ যোগ অ। এখন একটু আসি যে এই উপসর্গ শব্দে কয়টি উপসর্গ আছে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে উপসর্গ শব্দে কয়টি উপসর্গ আছে, রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু লিখবো আমরা। উপসর্গ শব্দটিতে, এই যে উপসর্গ, এইটাও একটা উপসর্গ যোগে গঠিত শব্দ। এই উপসর্গ শব্দটিতে উপসর্গ আছে কয়টি? শব্দটিতে উপসর্গ আছে একটি। আছে কয়টি? একটি। উপসর্গ আছে কয়টি? একটি। বাচ্চারা একটু কমেন্ট করে জানাও তো উপসর্গ শব্দে যে একটি উপসর্গ আছে, এটা উপসর্গটার নাম কি? একটি উপসর্গ যে আছে এই উপসর্গটার নাম কি? উপসর্গ শব্দে উপসর্গ আছে একটি, সে নামটা হচ্ছে উপ। এই উপ একটি উপসর্গ। উপ কি? একটি উপসর্গ। তাহলে উপসর্গ শব্দে উপ একটি উপসর্গ আছে। কয়টি উপসর্গ আছে? একটি উপসর্গ আছে। কয়টি উপসর্গ আছে? একটি উপসর্গ আছে।
এখন একটু আমাকে বলো যে উপসর্গ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়। সবাই একটু কমেন্ট করে জানাবে যে উপসর্গ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়। শিক্ষার্থী বন্ধুরা অনেকেই কমেন্ট করছো, কিশোরগঞ্জ থেকে যুক্ত আছে। ফরমান স্যার লিখেছে স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ফরমান স্যার। সরি, উম্মে হাফসা লিখেছে একটি, থ্যাংক ইউ। তাহলে উপসর্গ শব্দে উপসর্গ আছে কয়টি? উপসর্গ শব্দে উপসর্গ আছে একটি। উপসর্গ শব্দে উপসর্গ আছে কয়টি? একটি। এরপরে একটু আসি যে এই উপসর্গ শব্দে উপসর্গ একটু খেয়াল করি, উপসর্গ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? উপসর্গ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবাইকে এ পর্যন্ত লেখা হয়েছে? সবার কি এই পর্যন্ত লেখা হয়েছে? সবার কি এই পর্যন্ত লেখা হয়েছে? সবার কি এ পর্যন্ত লিখছেন? সবাই কি এ পর্যন্ত লিখছেন? সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, তাহলে আমি আসি পরের স্লাইডে, একটু খেয়াল করি। উপসর্গ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? পরীক্ষা প্রশ্ন আসে বারবার। উপসর্গ বাংলা ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। উপসর্গ বাংলা ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। উপসর্গ বাংলা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এই শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্বের আরেক নাম কি? শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্বের আরেক নাম কি? রূপতত্ত্ব। শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। এরপর একটু আমরা লিখি যে উপসর্গ, একটু খেয়াল করি যে উপসর্গ কাকে বলে? যদি সংজ্ঞা আসে পরীক্ষায় এরকম হবে যে যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। তাহলে উপসর্গের কি নাই? অর্থ নাই। আমরা একটু সংজ্ঞাটা একটু লিখে নিব। আমরা একটু সংজ্ঞাটা লিখব। যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে, আমরা লিখব যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে, অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে। যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে তাকে কি বলে? তাকে উপসর্গ বলে। তাকে উপসর্গ বলে। তাকে কি বলে? উপসর্গ বলে। শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু বন্ধুদেরকে একটু শেয়ার করবে, শেয়ার করে জানাবে, শেয়ার ডান। ওকে, একটু আসি তাহলে যেসব অর্থহীন শব্দাংশ, কি বলছি? অর্থহীন শব্দাংশ কোথায় বসে? অন্য শব্দের পূর্বে বসে। কোথায় বসে? অন্য শব্দের পূর্বে বসে। কি করে? নতুন শব্দ তৈরি করে। নতুন শব্দ তৈরি করে তাকে আমরা কি বলি? তাকে আমরা উপসর্গ বলি। তাকে আমরা কি বলি? উপসর্গ বলি। তাহলে যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে তাকে আমরা কি বলি? উপসর্গ বলি। কি বলি? উপসর্গ বলি। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে কিভাবে? যেমন উপসর্গের কি নাই? তার মানে অর্থ নাই, অর্থহীন শব্দাংশ। তাহলে আমরা বলতে পারি উপসর্গের অর্থ নেই। অর্থ নেই। উপসর্গের কি নেই? অর্থ নেই। তার মানে উপসর্গের কি নাই? অর্থ নাই, মানে অর্থবাচকতা নেই। ঠিক আছে, তাহলে উপসর্গের কি আছে? উপসর্গ অর্থদ্যোতকতা আছে। উপসর্গ কোথায় বসে? উপসর্গ একটু দেখো, প্রশ্ন আসতে পারে এভাবে, উপসর্গ কোথায় বসে? যদি পরীক্ষা প্রশ্ন আসে উপসর্গ কোথায় বসে, তাহলে আমরা লিখব শব্দের পূর্বে। কোথায় বসে? শব্দের পূর্বে। উপসর্গ কোথায় বসে? উপসর্গ বসে শব্দের পূর্বে। শব্দের কোথায় বসে? পূর্বে। তাহলে আমরা বলতেই পারি উপসর্গের কি? অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। উপসর্গের কি নেই? অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু কি আছে? অর্থদ্যোতকতা আছে। অর্থদ্যোতকতা আছে। কিভাবে? একটু আমরা খেয়াল করি।
কিভাবে আমরা একটু খেয়াল করি। যেমন মনে করো আমি একটা এক্সাম্পল নেই, মনে করো আমি লিখলাম ফল, মনে করো আমি লিখলাম ফল, কি লিখলাম ফল, একটা ফল একটা শব্দ, মনে করো ফল একটা, মনে করো ফল একটা শব্দ। তাহলে ফল বলতে আমরা কি বুঝি? ফল বলতে আমরা খাবার, ফল, ফ্রুটস, তাই তো বুঝি, তাই না? তো এই ফলের আগে যদি আমি জাস্ট বসাই কু যোগ ফল, কু যোগ ফল, তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে কুফল। কি হবে? কু যোগ ফল হয়ে যাবে কি কুফল। আমি যদি বলি যে বি যোগ ফল, তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে বিফল। কি হয়ে যাবে? বিফল। মনে করো আমি যদি বলি স যোগ ফল, তাহলে কি হবে? তাহলে হবে সফল। তাহলে কি হবে? সফল। আমি যদি বলি সুযোগ ফল, সুযোগ ফল হয়ে যাবে কি সুফল। হবে কি সুফল। কি হবে? সুফল। একবার কি আমরা খেয়াল করেছি, আমরা বলছি ফল, ফল ছিল কি? ফল অর্থ আমরা ছিল জানি ফুল, মানে ফল অর্থ ছিল ফ্রুটস বা খাবার জিনিস বা পরীক্ষার ফলাফল, এর বাইরে তো আমরা কিছু বুঝতাম না। কিন্তু যখনই ফলের আগে আমি কু নামক একটা উপসর্গ বসিয়েছি, হয়ে গেছে কি কুফল, নতুন একটা আমরা শব্দ পেয়েছি। ছিল ফল, হয়ে গেছে কুফল। মনে করো ছিল ফল, এর আগে আমি একটা বি নামক একটা উপসর্গ বসিয়েছি, তাহলে বি যোগ ফল হয়ে গেছে কি বিফল। বি যোগ ফল হয়ে গেছে কি বিফল। আমি বললাম সযোগ ফল, আগে ছিল ফল মানে হচ্ছে ফ্রুটস, খাবার জিনিস, কিন্তু এখন এটা হয়ে গেছে সফল। হয়ে গেছে কি সফল। তার মানে সফল কি? সফল মানে হচ্ছে সাকসেস। তার মানে আমরা ছিল ফল, হয়ে গেছে এটা সফল বা সাকসেস। আমরা বললাম সুফল, সুফল তার মানে হচ্ছে ভালো ফলাফল, ভালো ফলাফল। আমরা বলতেই পারি একটা ফ্রুটস থেকে আমরা অনেক ধরনের শব্দ পেয়েছি। তাহলে উপসর্গ কি আছে? উপসর্গের অর্থবাচকতা নেই। এই শব্দগুলো কু, কু, বি, স, সু, এগুলোর কিন্তু অর্থ নেই, কিন্তু একটা অর্থবাচক শব্দের পূর্বে বসে। কোথায় বসে? অর্থবাচক শব্দের পূর্বে বসে কি করেছে? নতুন নতুন শব্দ তৈরি করেছে। তার মানে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। পরীক্ষায় এটা প্রশ্ন আসছে যে নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। তাহলে আমরা রাইট অ্যান্সার কি করব? উপসর্গ। তাহলে একটু খেয়াল করি, এখানে আমরা ফল দিয়ে আমরা দিলাম, আমরা নাম দিয়েও বলতে পারি। নামতে যদি হয় এরকম আমরা যদি বলি, নাম থেকে যদি আমি বলি, একটু খেয়াল করি, মনে করো আমি নাম দিয়ে বললাম, নাম দিয়ে মনে করো আমি লিখলাম নাম, কি লিখলাম? নাম। একটা নাম দিয়ে কি বুঝালাম আমরা? নাম দিয়ে একটা আমরা শব্দ নিলাম। নামের আগে আমি যদি বলি বদ যোগ নাম, মনে করো আমি লিখলাম বদ যোগ নাম, হবে কি? হয়ে যাবে বদ নাম। কি হবে? বদনাম। ছিল নাম, হয়ে গেছে কি বদনাম। আমি যদি বলি সু যোগ নাম, হবে কি সুনাম। হয়ে যাবে কি সুনাম। মনে করো আমি বললাম পরিযোগ নাম, হবে কি? হয়ে যাবে পরিণাম। হয়ে যাবে কি পরিণাম। আমি যদি বলি, তাহলে দেখো একটু খেয়াল করো, তাহলে আমরা এই শব্দগুলোতে বললাম কি বদযোগ নাম, হয়ে গেছে কি বদনাম। ছিল নাম, হয়ে গেছে বদনাম। আমি বললাম সুযোগ নাম, হয়ে গেছে কি সুনাম। হয়ে গেছে সুনাম। আমি বললাম পরিযোগ নাম, হয়ে গেছে কি পরিণাম। তাহলে দেখো আমাদের এখানে শুধু শব্দ ছিল নাম, নামের আগে আমরা অর্থহীন কিছু শব্দাংশ বসিয়েছি, এখন কি পাইছি? আমরা নতুন নতুন শব্দ পেয়েছি। এর জন্যই বলে যে উপসর্গের কি নেই? উপসর্গের অর্থবাচকতা নেই। সবাই আমরা একটু স্টার দিয়ে লিখে দিব, উপসর্গের অর্থবাচকতা নেই। অর্থবাচকতা নেই, অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে।
অর্থবাচকতা নেই কিন্তু কি আছে, অর্থবোধকতা আছে। তার মানে আমরা বলতেই পারি উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু কি আছে, উপসর্গের অর্থবাচকতা আছে। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু কি আছে, অর্থবোধকতা আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সুমাইয়া সুমি যুক্ত আছে, লিখেছে আসসালামু আলাইকুম। তাসনিম আহমেদ লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহিয়া সুলতানা লিখেছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি উম্মে হাফসা যুক্ত আছে, তাসনিম আহমেদ যুক্ত আছে, লিখছে পরিযোগ নাম পরিণাম। ওকে ফাইন, তাহলে আমরা কি পাইলাম, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। আমরা কি সবাই ক্লিয়ার? আমরা কি সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই এই পর্যন্ত আমরা বুঝছি? বুঝলে একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করি, আমরা কি বুঝছি সবাই? আমরা কি সবাই বুঝছি? ক্লিয়ার? ওকে ফাইন। এরপর একটু আমরা আসি, উপসর্গ শব্দের পূর্বে বসে 5 ধরনের কাজ করে। উপসর্গ যে শব্দে নতুন নতুন শব্দ তৈরি করে এমনই নয়, উপসর্গ শব্দের পূর্বে বসে 5 ধরনের কাজ করে। কয় ধরনের কাজ করে? 5 ধরনের কাজ করে। ওকে, দেখি নাম্বার ওয়ান কি কাজ করে। নাম্বার ওয়ান আমরা দেখব, উপসর্গ নতুন শব্দ তৈরি করে। কি করে? নতুন শব্দ তৈরি করে। উপসর্গ কি করে? নতুন শব্দ তৈরি করে। নতুন শব্দ তৈরি করে। এরপর আমরা লিখবো, উপসর্গ কি করে? অর্থবোধক শব্দ, অর্থের পূর্ণতা দেয়। উপসর্গ কি করে? শব্দের অর্থের পূর্ণতা, শব্দের অর্থের পূর্ণতা দেয়। শব্দের অর্থের পূর্ণতা দেয়। আবার কি করে? শব্দের অর্থকে সম্প্রসারণ করে। শব্দের অর্থকে কি করে? সম্প্রসারণ করে। উপসর্গ শব্দের অর্থকে কি করে? সম্প্রসারণ করে। এরপর আর কি করে? শব্দের অর্থকে সংকোচন করে। শব্দের অর্থকে কি করে? সংকোচন করে। ফাইনালি কি করে? ফাইনালি শব্দের অর্থকে পরিবর্তন করে। শব্দের অর্থকে পরিবর্তন করে। শব্দের অর্থকে কি করে? পরিবর্তন করে। তাহলে উপসর্গ শব্দের পূর্বে বসে কয় ধরনের কাজ করে? উপসর্গ শব্দের পূর্বে বসে 5 ধরনের কাজ করে। কয় ধরনের কাজ করে? 5 ধরনের কাজ করে। 5 ধরনের কাজ করে। উপসর্গ শব্দের পূর্বে বসে কয় ধরনের কাজ করে? 5 ধরনের কাজ করে। তাহলে আমরা দেখলাম, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, শব্দের অর্থের পূর্ণতা দেয়, অর্থকে সম্প্রসারণ করে, মানে শব্দের অর্থকে বড় করে, তারপর শব্দের অর্থকে ছোট করে, শব্দের অর্থকে পরিবর্তন করে। তারপরে উপসর্গ শব্দের পূর্বে বসে কয় ধরনের কাজ করে? 5 ধরনের কাজ করে। কয় ধরনের কাজ করে? 5 ধরনের কাজ করে। সবাই কি আমরা ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু বলো তো ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? মনে রাখবা কিভাবে? মনে রাখবা, নতুন শব্দ তৈরি করে, আমরা জানি উপসর্গ নতুন শব্দ তৈরি করে, শব্দের অর্থকে পরিপূর্ণ করে, এটাও আমরা জানি, শব্দের অর্থকে বড় করে, সম্প্রসারণ মানে হচ্ছে বড় করে, শব্দের অর্থকে সংকোচন মানে হচ্ছে ছোট করে, আর একটা হচ্ছে পরিবর্তন করে। আরেকটা কি করে? পরিবর্তন করে। তাহলে উপসর্গ শব্দের পূর্বে বসে কয় ধরনের কাজ করে? 5 ধরনের কাজ করে। কয় ধরনের? 5 ধরনের কাজ করে। ওকে, এখন আমরা একটু দেখি বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখি। বলছে উপসর্গ কি কাজ, উপসর্গের কাজ কি? উপসর্গ কাজ কি? এখন একটু আমাকে বলো তো, বর্ণ সংকোচন, জ্যোতি সংস্থাপন, নতুন অর্থবোধক শব্দ তৈরি করা, নাকি ভাবের পার্থক্য নিরূপণ করা? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। উপসর্গের কাজ কি? সবাই একটু আমাকে বলো তো, উপসর্গের কাজ কি? আমাকে বলো, উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ কি? সবাই তো আমাকে কমেন্ট করে জানাও, উপসর্গের কাজ কি? বলো তো, উপসর্গের কাজ কি? দ্রুত কমেন্ট করো। অপশন ক আছে বর্ণ সংরক্ষণ, তারপর হচ্ছে জ্যোতি সংস্থাপন, নতুন অর্থবোধক শব্দ গঠন, ভাবের পার্থক্য নিরূপণ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? উপসর্গ কি করে? উপসর্গ নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। উপসর্গ কি করে? উপসর্গ নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। নতুন অর্থবোধক শব্দ তৈরি
করে। উপসর্গ কি করে? নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। যারা সঠিক উত্তর কমেন্ট করেছো তারা একটা লাভ রিয়েক্ট কমেন্ট করবা, আর যারা ভুল উত্তর কমেন্ট করেছো তারা একটা স্যাড রিয়েক্ট কমেন্ট করো, স্যাড রিয়েক্ট কমেন্ট করো। যারা সঠিক উত্তর কমেন্ট করেছো তারা একটা লাভ রিয়েক্ট কমেন্ট করবা। আমরা দেখতে পাচ্ছি অনেকে লিখছে চাকমা, চাকমা লিখেছে। আচ্ছা, সুমেধা চাকমা লিখেছে অপশন গ। মুশফিকা খান লিখেছে অপশন গ। রত্না লিখেছে অপশন সি। আস্তাগফিরুল্লাহ লিখেছে অপশন গ। আচ্ছা, মাহিয়া লিখেছে অপশন গ। থ্যাংক ইউ। যারা অপশন ঘ লিখেছো তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর যারা দিয়েছো একটা লাভ রিয়েক্ট কমেন্ট করো, একটা লাভ রিয়েক্ট কমেন্ট করো, লাভ রিয়েক্ট কমেন্ট করো। এই যে গুড, ভেরি গুড। আমি একটা কমেন্ট করে দিচ্ছি, দেখো লাভ রিয়েক্ট কমেন্ট করো। ওকে, এরপরে আসো। দেখো আমরা বলছে, এখানে বলছে নিচের কোনটি, দেখো বলছে কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। একটু আমাকে কমেন্ট করে জানাও তো, নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। সবাই একটু আমাকে কমেন্ট করো, নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, উপসর্গ না অনুসর্গ? রাইট অ্যান্সার কী হবে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার কী হবে কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার কী হবে কমেন্ট করে জানাও। নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে? অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে কোনটার? একটু দ্রুত কমেন্ট করে জানাও। অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। রাইট অ্যান্সার কী হবে? অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ। রাইট অ্যান্সার কী হবে বলো তো দেখি, রাইট অ্যান্সার কী হবে? তাহলে নিচের কোনটি বলছে অর্থবাচকতা নেই, মানে অর্থবাজ না কিন্তু অর্থদ্যোতকতা আছে। দেখো বিগত বছরের পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলো আসে। তাহলে কোনটির অর্থবাচকতা নেই? অর্থবাচকতা নেই কোনটির? অর্থবাচকতা নেই। আর অর্থদ্যোতকতা আছে কোনটার? অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে উপসর্গের। কার? উপসর্গের। অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে কিসের? উপসর্গের। উপসর্গের। রাইট অ্যান্সার হবে উপসর্গ। এখন একটু আসি উপসর্গের প্রকারভেদ। সবাই একটু হেডলাইন করবে উপসর্গের প্রকারভেদ। উপসর্গ কত প্রকার? উপসর্গ হচ্ছে 3 প্রকার। উপসর্গ কত প্রকার? উপসর্গ হচ্ছে 3 প্রকার। উপসর্গ কত প্রকার? উপসর্গ হচ্ছে 3 প্রকার। শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো উপসর্গ কত প্রকার? উপসর্গ হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। 1 নম্বরে আমরা একটু আসি। 1 নম্বর হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ। 2 নম্বরে লিখবা তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম বা সংস্কৃত উপসর্গ। এবং 3 নম্বরে লিখবা বিদেশি উপসর্গ। তাহলে একটু খেয়াল করো আমরা কি কি বললাম। খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, একটা হচ্ছে বিদেশি উপসর্গ, একটা হচ্ছে বিদেশি উপসর্গ। তাহলে খাঁটি বাংলা উপসর্গ কয়টি? মনে রাখবা মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 21 ফেব্রুয়ারি। তার মানে খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। আর তৎসম বা সংস্কৃত উপসর্গ একটা কম, 20টি। কয়টি? 20টি। তাহলে খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। আর তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি? তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। তাহলে দেখো খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। এই হচ্ছে আমাদের উপসর্গের প্রকারভেদ। এই হচ্ছে আমাদের উপসর্গের প্রকারভেদ। আর বিদেশি উপসর্গ এই নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আমরা কি সবাই ক্লিয়ার? আমরা কি সবাই ক্লিয়ার? ওকে, ফাইন। এখন একটু আসি খাঁটি বাংলা উপসর্গগুলো কি ভাই? খাঁটি বাংলাগুলো উপসর্গগুলো আমাদের মনে রাখার জন্য আমরা অনেক টেকনিক ব্যবহার করি। তবে সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে আমাদের যে নবম দশম শ্রেণী ব্যাকরণ যে বইটা ছিল, যেখানে কবিতার মতো করে দেয়া আছে, এটা আমার মনে হয় সবচেয়ে সহজ পন্থা। একটু দেখি মনে রাখার টেকনিকটা কি। মনে রাখার টেকনিকটা হচ্ছে অ অঘা অঝনা, কবিতার মতো করে। অ অঘা অজ অনা, আ আর আন আব, ইতি উনো কতকু, নি পাতি বিবর, রাম শশাসু হা। দেখো আমরা কয়েকবার যদি একটু চেষ্টা করি ইনশাল্লাহ পারবো। অ অঘা অজ অনা, আ আর আন আব, ইতি উনো কতকু, নি পাতি বিবর, রাম শশাসু হা। আমি আবারও বলছি, দেখো অ অঘা অজ অনা, আ আর আন আব, ইতি উনো কতকু, নি পাতি বিবর,
রাম শশা সুহা। তাহলে আমি আবার বলছি, অ অঘা অজ অনা আ আর আন আব ইতি অনু কদকু নিপাতি বিবর রাম শশা সুহা। তুমি আমার সাথে কয়েকবার একটু চেষ্টা করো, আমার সাথে তুমিও বলো, তোমরাও বলো, বলো অ অঘা অজ অনা আ আর আন আব ইতি অনু কদকু নিপাতি বিবর রাম শশা সুহা। এই হচ্ছে আমাদের উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ 21টা মনে রাখার টেকনিক। এই হচ্ছে আমাদের খাঁটি বাংলা 21টা উপসর্গ মনে রাখার টেকনিক। এই হচ্ছে 21টা আমাদের খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা। ওকে, এরপর একটু আসি, তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি? তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টা? তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা। মনে রাখবা কিভাবে? মনে রাখবা প্রপরা, পরিপতি, অপসম, আশু, দুর্বি, নিনির, অতি, অধি, অনুব, অবি, অবি, পুত। তাহলে দেখো, আমি যেমন বলতে পারি তুমিও বলতে পারবা, জাস্ট কয়েকবার একটু চর্চা করতে হবে। প্রপরা, পরিপতি, অপসম, আশু, দুর্বি, নিনির, অতি, অধি, অনু, অব, অবি, অপি, উপ, উত, অবি, অপি, উপ, উত। তাহলে সবাই একটু আমার সাথে বলো, প্রপরা, পরিপতি, অপসম, আশু, দুর্বি, নিনির, অতি, অধি, অনু, অব, অবি, অপি, উপ, উত। অনেক শিক্ষার্থী আছে যারা তৎসম বা সংস্কৃত উপসর্গ এই 20টা উপসর্গ মনে রাখতে পারে না। তৎসম বা সংস্কৃত উপসর্গ এই 20টা উপসর্গ মনে রাখতে পারে না। তাদেরকে আমি বলবো, তোমরা যদি আগে থেকে যদি মুখস্থ করে ফেলো এনাফ, যদি মুখস্থ না হয়ে থাকে বা তুমি যদি না পারো, সেক্ষেত্রে তুমি আমার এই টেকনিকটা ফলো করবা। এই টেকনিকটা কি? কবিতার মতো করে প্রপরা, পরিপতি, অপসম, আশু, দুর্বিনীর, অতি, অধি, অনু, অব, অভি, অপি, উপ, উত। এই টেকনিকের মাধ্যমে তুমি চাইলেই 20টা উপসর্গ কয়েকবার চেষ্টা করলে ইনশাল্লাহ মনে রাখতে পারবা। তবে এখানে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে 4টা উপসর্গ আছে, যে উপসর্গগুলো খাঁটি বাংলা উপসর্গ তো আছে। এই 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 ছকের মধ্যে 4টা উপসর্গ আছে, যেই উপসর্গগুলো খাঁটি বাংলা উপসর্গ তো আছে। কি কি একটু খেয়াল করি, আ, সু আর হচ্ছে বি, নি। এই 4টা উপসর্গ, এই 4টা উপসর্গ, এই 4টা উপসর্গ দেখো আমাদের খাঁটি বাংলা উপসর্গ তো আছে। আমি আবারও লিখে দিচ্ছি, আ, সু, বি, নি, আশু, বি, নি। এই 4টা উপসর্গ কোথায় আছে? এইখানেও আছে, এইখানেও আছে, একই সাথে দেখো এই জায়গাটাও আছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আ, সু, বি, নি, আশু, বি, নি। তাহলে এই 4টা উপসর্গ, এই 4টা উপসর্গ কোথায় আছে? খাঁটি বাংলাতেও আছে, খাঁটি বাংলাতেও আছে, তৎসম বা সংস্কৃত তো আছে। তৎসম বা সংস্কৃত উপসর্গতেও আছে। তাহলে এই হচ্ছে আশুবিনী আমাদের এই 4টা উপসর্গ। দেখো এখানে আমি লিখে দিছি যে আশুবিনী, আশুবিনী এই 4টা উপসর্গ, 4টা উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ তো আছে, তৎসম বা সংস্কৃত উপসর্গ তো আছে। খাঁটি বাংলা উপসর্গ তো আছে, তৎসম বা সংস্কৃত উপসর্গ তো আছে। খাঁটি বাংলা উপসর্গ আছে, তৎসম উপসর্গ তো আছে। ওকে, এটা পরীক্ষায় যে, তোমার পরীক্ষায় যে এই আশুবিনী থাকবে এমনটা নয়, তোমার পরীক্ষায় থাকতে পারে বি, নি, সু, এরকম থাকতে পারে, অথবা থাকতে পারে সু, আ, বি, নি, এরকমও থাকতে পারে, বিনি, শুয়া, শুয়া, বিনি, আশু, বিনি, যেভাবেই থাকুক। তাহলে এগুলো কোন উপসর্গ? এগুলো হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ অথবা খাঁটি বাংলা উপসর্গ তো আছে। দেখো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে উপসর্গযুক্ত শব্দ কোনটি, একটু দেখো উপসর্গযুক্ত শব্দ কোনটি, রাইট অ্যান্সার কি হবে? উপসর্গযুক্ত শব্দ কোনটি? সবাই একটু কমেন্ট করো, উপসর্গযুক্ত শব্দ কোনটি? উপসর্গযুক্ত শব্দ কোনটি? পরীক্ষায় যদি প্রশ্ন আসে উপসর্গযুক্ত শব্দ কোনটি, একটু খেয়াল করো, এখানে লেখা আছে জ্বালাতন, কদবেল, মাচানা, পঙ্কজ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো তো, যেহেতু কোন শব্দটার আগে উপসর্গ আছে, কোন শব্দটার আগে উপসর্গ আছে, সবাই একটু কমেন্ট করো তো, কোন শব্দটার আগে আমরা এখানে উপসর্গ পাই? কোন শব্দটার আগে আমরা উপসর্গ পাই? বলো কোন শব্দটার আগে উপসর্গ আছে? অফকোর্স এখানে কদবেল শব্দটির আগে কদ একটা উপসর্গ আছে। কদবেল শব্দটির আগে কি আছে? একটা উপসর্গ আছে। আমরা জানি কদকু নিপাতি বিবর রাম শশা সুহা। কদকু, এই কদ কোন উপসর্গ? কদ হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। কি উপসর্গ? খাঁটি বাংলা
উপসর্গ। কদ কোন উপসর্গ? কদ হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। কদ হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। এরপর দেখো বলছে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে নিচের কোন উপসর্গটি? অভাব অর্থে ব্যবহৃত হয়েছে নিচের কোন উপসর্গটি? শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু আমাকে কমেন্ট করো যে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? দেখো অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে কোন উপসর্গটি? এখানে আছে অকাজ, আবছায়া, আলোনি, নিখুঁত। রাইট অ্যান্সার কি হবে শিক্ষার্থী বন্ধুরা বলতো দেখি, রাইট অ্যান্সার কি হবে? অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে কোন উপসর্গটি? আমরা জানি এখানে আলোনি শব্দটি হচ্ছে নুনের অভাব। আলোনি শব্দটি কি? আলোনি হচ্ছে নুনের অভাব, নুনের অভাব, নুনের অভাব বা লবণের অভাব। আলোনি মানে কি? নুনের অভাব। ওকে, এরপর একটু আসি, দেখো আছে অপমান। অপমান, অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও তো, অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? খেয়াল করো, অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? মানের বিপরীতে অপমান, মান অপমান। একটু খেয়াল করো, মান সম্মান, মানের বিপরীতে আমরা বলতে পারি বিপরীতে, বিপরীতে আমরা বলতে পারি কি? অপমান। অপমান, মানের বিপরীতে কি? অপমান। মানের বিপরীতে কি? অপমান। তার মানে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে, বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর একটা আসে, দেখো প্রণয়। প্রণয় শব্দে প্র উপসর্গটি কোন উপসর্গ? প্রণয় শব্দে কি উপসর্গ ব্যবহার করা আছে? খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, সংস্কৃত উপসর্গ না আরবি উপসর্গ? প্রণয় শব্দে, প্রণয় শব্দে, প্রণয় শব্দে একটু খেয়াল করো, প্রণয় শব্দে, প্রণয় শব্দে কোন উপসর্গ ব্যবহার করা হয়েছে? খাঁটি বাংলা, বিদেশি, তৎসম না আরবি? সবাই একটু কমেন্ট করে জানাও। প্রণয় শব্দে, প্রণয় শব্দে যে প্রণয় শব্দে প্র নামক একটা উপসর্গ আছে, এই প্র উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা জানি তৎসম বা সংস্কৃত উপসর্গ আছে 20টা। কয়টা? 20টা। সেখানে আমরা প্রথমেই পড়েছি প্র, পরা, পরিপতি, উপশম, আশু, দুর্বিনী, নির। তাহলে প্র পরা, প্র পরা, তাহলে প্র কোন উপসর্গ? প্র হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ। তাহলে প্র কোন উপসর্গ? তৎসম বা সংস্কৃত উপসর্গ। এরপর দেখো একটা পরীক্ষা প্রশ্ন আসছে, আশুবিনী, আশুবিনী বা সুআবিনী এই চারটি উপসর্গ কোন প্রকার? সুআবিনী এই চারটি উপসর্গ, সু আ বি নি এই চারটি উপসর্গ কোন উপসর্গ? দেখো এখানে অপশনগুলোতে আসছে বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বাংলা ও বিদেশি উপসর্গ, বাংলা ও তৎসম উপসর্গ। রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও, দ্রুত কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? দেখো আমরা বলছি আশুবিনী, আ সু বি নি এই চারটা উপসর্গ কি ছিল? এই চারটা ছিল তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম বা সংস্কৃততে ছিল, আবার খাঁটি বাংলাতেও ছিল, খাঁটি বাংলাতেও ছিল। তার মানে আমরা বলতে পারি বাংলা উপসর্গতে এই চারটা আছে, তৎসম বা সংস্কৃত উপসর্গতে এই চারটা উপসর্গ আছে। তার মানে এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। লিখতেছো কেন আমি বুঝতেছি না, একটু খেয়াল করো। দেখো একটু আগে আমি না লিখলাম যে আশুবিনী, আশুবিনী হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, আর একটা হচ্ছে তৎসম উপসর্গ। এই যে আশুবিনী, আশুবিনী আমি একটু আগেই তো তোমাকে বললাম, আশুবিনী হোক অথবা সুআবিনী হোক অথবা বিনি সুয়া হোক, যাই হোক এই উপসর্গগুলো কোন উপসর্গ? এগুলো হচ্ছে খাঁটি বাংলাতেও আছে, তৎসময়ও আছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে আমরা একটু দেখি, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? দেখো সুয়াবিনী, আশুবিনী এগুলো কোন উপসর্গ? এগুলো কোন উপসর্গ? এগুলো খাঁটি বাংলাতেও আছে, তৎসম বা সংস্কৃততেও আছে। তার মানে রাইট অ্যান্সার অফকোর্স হবে অপশন ঘ। রাইট অ্যান্সার অপশন ঘ হবে, অপশন ঘ হবে। কোনোভাবে এটা সি উত্তর হয় না। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে, এরপরে আসি বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের মধ্যে আমি যদি বলতে হয়, দেখো পৃথিবীতে
বিদেশ বলতে কি আছে? বিদেশ বলতে হচ্ছে বাংলাদেশের বাইরে যে দেশগুলো আছে সেগুলোকে আমরা বলছি বিদেশ। বিদেশ বলতে আমরা বুঝি যে আমাদের দেশে আরবের মানুষ এসে শাসন করেছে, ফরাসি ভাষা থেকে ফার্সি আছে আমাদের, ইরানের আদি নাম পার্সি, পারস্য থেকে ফার্সি, পারস্যের মানুষ এসে শাসন করেছে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন ভাষার যেমন সংমিশ্রণ এই ভাষায় আছে, একই সাথে বিভিন্ন ভাষার উপসর্গেরও সংমিশ্রণ এই ভাষায় আছে। তাহলে দেখো আরবি উপসর্গগুলো আমরা মনে রাখবো কীভাবে? আরবি উপসর্গগুলো মনে রাখার টেকনিক হচ্ছে, যেমন আমরা বলি আম, খাস, লা, গর, বাজে, একটা হচ্ছে খয়ের, একটা হচ্ছে খয়ের, আরেকটা কি খয়ের। এগুলো হচ্ছে আমাদের আরবি উপসর্গ। আম, খাস, লাগর, বাজে, খয়ের। আমার সাথে কয়েকবার বলো, আম, খাস, লাগর, বাজে, খয়ের। আম, খাস, লাগর, বাজে, খয়ের। আম, খাস, লাগর, বাজে, খয়ের। বেশ কয়েকবার একটু পড়ো, আম, খাস, লাগর, বাজে, খয়ের। 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 এগুলো কি উপসর্গ? এগুলো হচ্ছে আরবি উপসর্গ। এগুলো কি উপসর্গ? এগুলো হচ্ছে আরবি উপসর্গ। আরবি উপসর্গ, এগুলো আরবি উপসর্গ। ওকে, এখন একটু আসি। দেখো পরীক্ষা প্রশ্ন আসছে, লাপাত্তা শব্দে লা উপসর্গটি কোন উপসর্গ? লাপাত্তা শব্দে লা উপসর্গটি কোন উপসর্গ? শিক্ষার্থী বন্ধুরা আমাকে বলো তো দেখি। আম, খাস, লাগর, একটু আগে আমরা পড়েছি আম, খাস, লা, গড়, এগুলো কোন উপসর্গ ছিল? এগুলো কোন উপসর্গ ছিল? এগুলো ছিল আরবি উপসর্গ। তাহলে দেখো তো এখানে লা আছে, তাহলে লা কোন উপসর্গ? লা কোন উপসর্গ? লা কোন উপসর্গ? লা কোন উপসর্গ? আম, খাস, লাগর, তাহলে লা কোন উপসর্গ? লা অফকোর্স আরবি উপসর্গ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে আরবি। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে আরবি উপসর্গ। রাইট অ্যান্সার কি হবে? আরবি উপসর্গ। তাহলে আম, খাস, লাগর, এখানে লা কোন উপসর্গ? লা হচ্ছে আরবি উপসর্গ। আরবি উপসর্গ। এরপর আসি ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গগুলো মনে রাখার জন্য আমি একটা টেকনিক বলি, সবসময় একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম, যে গল্পটা হচ্ছে যে মনে করো বনিম নামে একটা ছেলে আছে। বনিম নামে একটা ছেলে আছে। বনিমের বোনের বিয়ে, ছোট বাচ্চা ছেলে, ওর বোনের বিয়েতে মনে করো একটা গেট করা হয়েছে। গেট, বিয়েতে গেট থাকে না? বিয়েতে গেট করা হয়েছে। বিয়ে বাড়িতে এরকম করে একটা বিয়ের গেট করা হয়েছে। বিয়ের গেটে দেখবা ফিতা ধরা হয়। কি ধরা হয়? ফিতা। কি ধরা হয়? ফিতা ধরা হয়। আবার বিয়ের গেটে দেখবা যে এরকম করে থাকে, পাত্র থাকে, মাটির পাত্র বা প্লাস্টিকের পাত্র থাকে, যে পাত্রতে কি করে, মনে কর প্লাস্টিকের ড্রাম আর কি, একটা প্লাস্টিকের ড্রাম দেখবে বিয়ে বাড়িতে, দেখবে এরকম প্লাস্টিকের ড্রাম থাকে। এখানে একটা ট্যাপ দেওয়া থাকে, এখানে একটা কসকো গ্লিসারিন সোপ দেওয়া থাকে, এখানে একটা বদনা দিয়ে কি করতেছে, একটা বাচ্চা ছেলে বনিম কি করতেছে? পানি নিয়ে খেলাধুলা করতেছে। তখন আমাদের এই বাচ্চা ছেলের নাম ছিল হচ্ছে বনিম। বাচ্চা ছেলের নাম ছিল কি? বনিম। তখন বনিমের চাচা বনিমকে বলতেছে, বনিম ফি ধর, মানে হচ্ছে এই গেটের ফি ধর, বনিম ফি ধর, বেকার বদনা, কম বর। তাহলে বলতেছে বনিম, এই বেটা বনিম, তুমি কি করো? তুমি এই বদনা ভরা বন্ধ করো। বনিম ফি ধর, এখানে কি ধরবা? এখানে ফিতা ধর। কারণ বনিম হচ্ছে যে এই বাচ্চা ছেলেটার বোনের বিয়ে, তার মানে বনিম কি করবে? গেটের মধ্যে ফিতা ধরবে। ফিতা ধরলে দুলাভাই টাকা দিবে। বলছে বনিম ফি ধর, বেকার বদনা, মানে এই যে বদনা দিয়ে যে পানি ভরতেছে, বলছে বেকার বদনা কম্বর। বনিম ফিদর বেকার বদনা কম্বর। বনিম ফিদর বেকার বদনা কম্বর। তাহলে একটু খেয়াল করো, বলছে বনিম ফিদর বেকার বদনা কম্বর। তাহলে এটা কোন উপসর্গ হবে? বনিম ফিদর বেকার বদনা কম্বর। 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 বনিম ফিদর বেকার বদনা কম্বর।
তাহলে বনিম ফিদর বেকার বদনা কম্বর, এখানে একটু আমাকে বলো তো দেখি শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু আমাকে বলো তো দেখি যে বনিম ফিদর বেকার বদনা কম্বর, বনিম ফিদর বেকার বদনা কম্বর। তাহলে এখানে এই যে উপসর্গগুলো দেখতে পাচ্ছ আমার সাথে কয়েকবার বলো, বনিম ফিদর বেকার বদনা কম্বর। এখানে কয়টা উপসর্গ আছে? এখানে 10টা উপসর্গ আছে। কয়টা উপসর্গ আছে? 10টা উপসর্গ আছে। এই 10টা উপসর্গ কি উপসর্গ? এই 10টা হচ্ছে ফার্সি উপসর্গ। কি উপসর্গ? ফার্সি উপসর্গ। কি উপসর্গ? ফার্সি উপসর্গ। বনিম ফিদর বেকার বদনা কম্বর। তুমি যদি আমার সাথে এই টেকনিকে মনে রাখো, বো নিম ফি ধর বেকার বদনা কম্বর, বনিম ফিদর বেকার বদনা কম্বর, বনিম ফিদর বেকার বদনা কম্বর। তোমরা চাইলে এইভাবে সহজ টেকনিকের মাধ্যমে এই উপসর্গগুলো মনে রাখতে পারো। অনুশ্রী গুপ্তা লিখেছে তৎসম, মার্জিয়া আক্তার লিখেছে ঘ, আর আরও আমরা দেখতে পাচ্ছি মার্জিয়া লিখেছে ঘ। ওকে ঠিক আছে, ফাইন। আমরা একটু আসি, তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, অনেকেই আছো তোমরা যারা নার্সিংয়ে পরীক্ষা দিবে, নার্স হতে চাও, তোমাদেরকে আমি বলবো শেষ মুহূর্তে আমাদের একটা ভর্তি প্রস্তুতি চলছে, সেটা হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি চলছে। বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং এবং মেডিফাই নার্সিংয়ের জন্য মাত্র 600 টাকায় তুমি বিএসসি নার্সিংয়ে মাত্র 600 টাকায় তুমি 168টি এক্সাম দিতে পারবে। এবং যারা ডিপ্লোমা নার্সিংয়ে পরীক্ষা দিবে, ডিপ্লোমার জন্য মাত্র 500 টাকায় তুমি 168টি এক্সাম দিতে পারবে। এবং তোমরা যারা মিডিফাই এক্সামে পরীক্ষা দিবে, তোমাদের জন্য কিন্তু মাত্র 500 টাকায় 168টি এক্সামের ব্যবস্থা আছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও, আমাদের এই আমার স্কুলের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে পারো, www.amarschool.com.bd, অথবা আমার স্কুলের ফেসবুক পেজে, তোমরা অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভর্তির ডেডলাইন কিন্তু আগামীকালকের মধ্যেই কিন্তু ভর্তি হতে হবে। হলেই তোমরা মাত্র 600 টাকা, 500 টাকা এবং 500 টাকা কিন্তু তোমরা মাত্র 500 টাকা নামমাত্র মূল্যে তোমরা কিন্তু 168টি এক্সাম দিয়ে নিজের অবস্থান যাচাই করে নিতে পারো। আর প্রত্যেকটি পরীক্ষার আগেই ওই বিশ্ববিদ্যালয় হোক, তুমি যদি নার্সিংয়ে হও, অথবা যে কোনো চাকরির প্রস্তুতির বেলায় যদি পরীক্ষা না দাও, সেলফ ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমাদের এক্সাম দেওয়া অতীব জরুরি। তাই তোমরা যারা ভর্তি পরীক্ষা দিতেছো, নার্সিংয়ে এবার পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমি বলবো এটা হচ্ছে লাস্ট ডেট, আচ্ছা আগামীকাল, ভর্তির লাস্ট ডেট আগামীকাল। আমাদের এই কোর্সে শতাধিক শিক্ষার্থী, হাজারো শিক্ষার্থী ভর্তি আছে। তো তোমরা যদি ভর্তি হতে চাও, তোমরা ভিজিট করতে পারো www.amarschool.com.bd, এই যে amarschool.com.bd, এখানে ওয়েবসাইটে এসে তুমি 11টি এক্সাম ফ্রি দিয়ে তোমার যেই কোর্স ভালো লাগে সেই কোর্সে তুমি ভর্তি হতে পারো। অথবা তোমরা যদি ভিজিট করতে চাও, তোমরা ভিজিট করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের নাম হচ্ছে আমার স্কুল। এই ফেসবুক পেজে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। ওকে, তাহলে আমরা দেখলাম বনিম ফিদর বেকার বদনা কম্বর, এগুলো কোন উপসর্গ ছিল? এগুলো ছিল আমাদের ফার্সি উপসর্গ। এখন একটু আসি আমরা ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গগুলো কি কি? ইংরেজি উপসর্গ হচ্ছে হেড, সাব, ফুল, হাফ। হেড, সাব, ফুল, হাফ। ইংরেজি উপসর্গ কি? হেড, সাব, ফুল, হাফ। হেড, সাব, ফুল, হাফ। ইংরেজি উপসর্গগুলো কি কি আছে? হেড, সাব, ফুল, হাফ। হেড, সাব, ফুল, হাফ। এগুলো কোন উপসর্গ? এগুলো হচ্ছে আমাদের ইংরেজি উপসর্গ। হেড, সাব, ফুল, হাফ। হেড, সাব, ফুল, হাফ। এগুলো কোন উপসর্গ? এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ। এছাড়াও আছে হিন্দি উপসর্গ আছে। হিন্দি উপসর্গ হচ্ছে এই যে আমরা এতক্ষণ হরেক রকম উপসর্গ শিখলাম না, আমরা হর হামেশায় হিন্দিতে কথা বলি না, তাহলে হর কোন উপসর্গ? হর হচ্ছে হিন্দি উপসর্গ। আরেকটা উপসর্গ আছে হরেক, আরেকটা উপসর্গের নাম হচ্ছে হরেক। এই হরেক মাল আমরা বলি হরেক মাল, হরেক পণ্য, হরেক মাল, হরেক বিষয়, হরেক পদের রান্না, হরেক পদের রান্না। তাহলে এইখানে যে এই হরেকটা আছে, এই হরেকটা কোন উপসর্গ? হরেকটা হচ্ছে আমাদের এই উর্দু উপসর্গ। হরেকটা কি উপসর্গ? হরেক হচ্ছে উর্দু উপসর্গ। হরেক কোন উপসর্গ? হরেক হচ্ছে উর্দু উপসর্গ। অনেক জায়গায় আমরা দেখতে পাই উর্দু আর হচ্ছে আরবি ভাষা, তো উর্দু আর হিন্দি ভাষা তো অনেকটা কাছাকাছি, এর জন্য হর আর হচ্ছে হরেক এই দুইটা উপসর্গকে বলা হয়
হিন্দি ও উর্দু উপসর্গ, হিন্দি ও উর্দু উপসর্গ, হিন্দি ও উর্দু উপসর্গ, এরকমভাবেই অনেক জায়গায় লেখা থাকে। তবে আমি তোমাকে আলাদা করে দিলাম, হিন্দি উপসর্গ হচ্ছে হর, আর হরেক হচ্ছে উর্দু উপসর্গ, হরেক হচ্ছে উর্দু উপসর্গ। সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? বাচ্চারা সবাই ক্লিয়ার? হর আর হচ্ছে হরেক, হ্যাঁ হর আর হচ্ছে হরেক, হর হচ্ছে হরেক, হ্যাডসাপ, ফুল হাফ, ডবল প্রো, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ইংরেজি উপসর্গ, এগুলো আমাদের ইংরেজি উপসর্গ। প্রিয়া, ওকে ঠিক আছে। তারপর আমরা একটু আসি, দেখো আমাদের পরীক্ষা আসে একাধিক উপসর্গ সাধিত শব্দ কোনটি। এই জায়গা থেকে পরীক্ষা আমাদের অহরহ প্রশ্ন হয়, নিচের কোনটি একাধিক উপসর্গ সাধিত শব্দ। দেখো গুরুত্বপূর্ণ একাধিক উপসর্গ সাধিত শব্দ তোমাদের জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে সমবি ব্যবহার, এই সমবি ব্যবহার শব্দটাতে কয়টা উপসর্গ আছে? সমবি ব্যবহার এই শব্দটিতে 4টি উপসর্গ আছে, সম যোগ অভিযোগ বি যোগ আ যোগ হার। এখানে মূলত হার শব্দটা হচ্ছে মূল শব্দ। হার শব্দটা কি? এখানে মূলত হার শব্দটি হচ্ছে মূল শব্দ। হার শব্দটি কি শব্দ? হার শব্দটা হচ্ছে মূল শব্দ। হার শব্দটি কি শব্দ? হার শব্দটি হচ্ছে মূল শব্দ। হার শব্দটি হচ্ছে মূল শব্দ। হার শব্দটি কি শব্দ? হার শব্দটি হচ্ছে মূল শব্দ, মূল শব্দ। আর এই হারের আগে যে হারের আগে সম, অবি, বি, আ এগুলো হচ্ছে উপসর্গ। দেখো এখানে দান হচ্ছে মূল শব্দ, এখানে দানের আগে সম এবং প্র দুইটা হচ্ছে উপসর্গ। তাহলে দেখো সম্প্রদান শব্দ উপসর্গ আছে কয়টা? সম্প্রদান শব্দ উপসর্গ আছে 2টা। সমবিব্যবহার শব্দ কয়টি উপসর্গ আছে? আছে 4টি, 1টা 2টা 3টা 4টা। ওকে, একই সাথে আমি যদি বলি নিরপরাধ, এখানে রাত শব্দটি হচ্ছে মূল শব্দ, নি এবং অপ দুইটা হচ্ছে উপসর্গ। তাহলে এখানে কয়টি উপসর্গ আছে? 2টি উপসর্গ আছে। অনুসন্ধান শব্দটিতে দান শব্দটি হচ্ছে মূল শব্দ, অনু এবং সম এই দুইটি হচ্ছে উপসর্গ। তাহলে অনুসন্ধান শব্দ উপসর্গ আছে কয়টি? 2টি। অনুসন্ধান শব্দের উপসর্গ আছে কয়টি? 2টি। তাহলে আমাকে সবাই একটু বলবা যে অনতিবৃহৎ শব্দে কয়টি উপসর্গ আছে? অনতিবৃহৎ শব্দে কয়টি উপসর্গ আছে? অনতিবৃহৎ শব্দে কয়টি উপসর্গ আছে? একটু কমেন্ট করে জানো, কয়টি আছে কমেন্ট করে জানো। যেমন দেখো সতিশয় শব্দে শয় শব্দ হচ্ছে মূল শব্দ, স এবং অতি দুইটা হচ্ছে উপসর্গ, দুইটা কি উপসর্গ। তারপর আছে প্রত্যুপকার, তাহলে প্রতিযোগ উপযোগ কার, এখানে কার হচ্ছে মূল শব্দ, আর এই প্রতি এবং উপ এই দুইটা হচ্ছে উপসর্গ। আছে অনতি বৃহৎ, বৃহৎ হচ্ছে মূল শব্দ, অ আর অতি হচ্ছে কি উপসর্গ, অ আর অতি কি উপসর্গ। আছে বিনির্মাণ, তাহলে দেখো মান শব্দটা হচ্ছে মূল শব্দ, আর বি এবং নির এই দুইটা হচ্ছে উপসর্গ, এই দুইটা কি উপসর্গ। আছে অভিনিবেশ, এখানে বেশ শব্দটা হচ্ছে মূল শব্দ, অভি এবং নি দুইটা হচ্ছে উপসর্গ, দুইটা কি উপসর্গ। আছে প্রতিসংহার, এখানে হার শব্দটা হচ্ছে মূল শব্দ, প্রতি এবং সম দুইটা কি এই দুইটা হচ্ছে উপসর্গ, এই দুইটা কি উপসর্গ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এই যে আমি শব্দগুলো বললাম, এই শব্দগুলোর মধ্যে এগুলো সবগুলো আছে একাধিক উপসর্গ সাধিত শব্দ, একাধিক উপসর্গ সাধিত শব্দ, উপসর্গ সাধিত শব্দ, উপসর্গ সাধিত শব্দ। তাহলে এই শব্দগুলো তুমি একটু গুরুত্বপূর্ণ শব্দ, তোমরা একটু খেয়াল রাখতে পারো। পরীক্ষা যদি প্রশ্ন আসে যে সমবিব্যবহার শব্দটিতে কয়টি উপসর্গ আছে, তাহলে 4টি হবে। আর বাকি সে শব্দগুলো আছে যে শব্দগুলো যদি পরীক্ষায় আসে, যদি বলা হয় এটা কোন উপসর্গ, তাহলে অফকোর্স এটি হবে 2টা করে উপসর্গ আছে। ওকে, তোমরা একটু সবাই একটু আমাকে এখানে বলো তো ক্লিয়ার কিনা, এই জায়গাটা সবাই ক্লিয়ার কিনা, সবার নোট ডান কিনা। যদি সবাই নোট করে থাকো সবাই একটু লিখবে নোট ডান, সবাই যদি নোট করে থাকো লিখবে নোট ডান, সবাই লিখবে নোট ডান। যদি নোট করা হয়ে থাকে লিখবে নোট ডান, নোট করা হয়ে থাকলে লিখবে নোট ডান। সবাই কি ক্লিয়ার? ওকে ফাইন। এরপর দেখো পরীক্ষা আসছে অভিনিবেশ, দেখো অভিনিবেশ শব্দটিতে কয়টি উপসর্গ আছে? অভিনিবেশ শব্দটিতে কয়টি উপসর্গ আছে? দেখো এখানে ব্যাস শব্দটা হচ্ছে মূল শব্দ, ব্যাস কি ব্যাস হচ্ছে মূল শব্দ, এখানে ব্যাস শব্দটি হচ্ছে মূল শব্দ, এখানে এ অবি এবং নি এই দুইটা হচ্ছে উপসর্গ। তাহলে অভিনিবেশ শব্দে কয়টি উপসর্গ আছে? 2টি। কয়টি আছে? 2টি। অভিনিবেশ শব্দে কয়টি উপসর্গ আছে? 2টি। কয়টি? 2টি উপসর্গ আছে, অবি এবং নি। এরপর একটু আসা দেখো আছে একাধিক উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? সবাই একটু আমাকে কমেন্ট করবে একাধিক উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? একাধিক উপসর্গ যোগে গঠিত শব্দ
কোনটি? একাধিক উপসর্গ সাধিত শব্দ কোনটি? একাধিক উপসর্গ সাধিত শব্দ কোনটি? সতিশয়। এখানে আমরা একটু খেয়াল করো, একাধিক উপসর্গ সাধিত শব্দ কোনটি? একাধিক উপসর্গ সাধিত শব্দ কোনটি? একটু খেয়াল করো। নিরপরাধ আছে, একটু খেয়াল করো। নিরপরাধ একটু খেয়াল করো, আমরা এখানে দেখো নিরপরাধ এখানে কিন্তু আছে। তারপরে দেখো একাধিক উপসর্গ সাহিত্য কোনটি শব্দ কোনটি হবে? এখানে একাধিক উপসর্গ সাহিত্য শব্দ দেখো নিযোগ অপযোগ রাদ, নিযোগ অপযোগ রাদ। রাদ হচ্ছে মূল শব্দ, এখানে রাদ মূল শব্দ, রাদ হচ্ছে মূল শব্দ। তার আগে আছে কি? নি আছে একটা উপসর্গ, অপ একটা উপসর্গ, তাহলে নিযোগ অপযোগ রাদ, নিরপরাধ। তাহলে কয়টা উপসর্গ আছে? দুইটি উপসর্গ আছে। তাহলে নিরপরাধ শব্দে কয়টি উপসর্গ আছে? দুইটি উপসর্গ আছে। তারপরে দেখা আছে অকর্ম, অপকর্ম। তাহলে একটু খেয়াল করো, এখানে লেখা আছে অপকর্ম। অপকর্ম শব্দের আগে কর্ম হচ্ছে মূল শব্দ, কর্ম হচ্ছে কি? মূল শব্দ। কর্মের আগে এই অপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবে কি অর্থে ব্যবহৃত হয়েছে। অপকর্ম শব্দটিতে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপকর্ম শব্দটিতে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সবাই একটু কমেন্ট করে জানাও অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দ্রুত কমেন্ট করো কোন অর্থে ব্যবহৃত হয়েছে। অনেকেই লিখছো ইয়াসমিন সুলতানা এবার লিখেছো নিকৃষ্ট, নিকৃষ্ট। অনেকেই লিখছো নিকৃষ্ট। হ্যাঁ, অপকর্ম মানে হচ্ছে খারাপ কাজ। অপকর্ম মানে কি? খারাপ কাজ, খারাপ কর্ম, খারাপ কর্ম। তার মানে এটা কি অর্থ? নিকৃষ্ট অর্থ। কি অর্থ ভাই? নিকৃষ্ট অর্থ, নিকৃষ্ট অর্থ। অপকর্ম মানে কি? নিকৃষ্ট অর্থ, নিকৃষ্ট অর্থ। এরপর একটু প্রশ্ন আসি, বলছে বিজ্ঞান। সবাই একটু খেয়াল করো, বিজ্ঞান শব্দে বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিজ্ঞান শব্দে বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? যেমন দেখো তনুশ্রী গুপ্তা লিখেছে নিকৃষ্ট। ওকে, বিজ্ঞান শব্দে বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিজ্ঞান, বিজ্ঞান। ওকে, বিজ্ঞান শব্দে বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ অর্থে, অভাব অর্থে, গতি অর্থে, না সাধারণ অর্থে? বিজ্ঞান শব্দে বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিজ্ঞান শব্দে বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সবাই একটু কমেন্ট করো। 12 নম্বর প্রশ্ন, বিজ্ঞান শব্দে বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? বিজ্ঞান, বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান। তাহলে দেখো বিজ্ঞান উপসর্গটি হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। কোন অর্থে? বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে, বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। মার্জি আক্তার লিখেছে অপশন ক, অপশন ক। রত্না লিখেছে অপশন এ, অপশন এ। থ্যাংক ইউ। তাহলে এটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। বিশেষ উম্মে হাবিবা লিখেছে বিশেষ, উম্মে হাফসা লিখেছে বিশেষ, বিশেষ অর্থে। আরবিতে নাম জানি না নাম কি, লিখেছে বিশেষ অর্থে। আর জে MST সুবর্ণা আক্তার আর জে লিখছে বিশেষ অর্থে। ওকে ফাইন। এরপর একটা আসো গড়মিল। গড়মিল উপসর্গে গড়মিল উপসর্গে খেয়াল করো, গড়মিল উপসর্গে গড় উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? গড়মিল উপসর্গে গড় শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? গড়মিল শব্দে গড় উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? গড়মিল, গড়মিল মানে কি? মিলের অভাব। গড়মিল মানে কি? মিলের অভাব, মিলের অভাব। গড়মিল মানে কি? মিলের অভাব। ভাই গড়মিল মানে কি? মিলের অভাব, মিলের অভাব। গড়মিল মানে কি? মিলের অভাব। তাহলে আমরা বলতে পারি গড় মিল মানে কি? মিলের অভাব। তাহলে এখানে গড় কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? গড় অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে। কোন অর্থে? অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে। কোন অর্থে ভাই? অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে। ওকে, এরপর একটু আসি, দেখো নিচের কোন উপসর্গটি, নিচের কোন উপসর্গটি গঠিত, দেখো নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত হয়নি? নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত হয়নি? খেয়াল রাখবা, হয়নি, হয় নাই, হয় না,
নেগেটিভ যত প্রশ্ন আছে সবগুলো আগে খেয়াল করবা। নিচের কোন উপসর্গটি নিচের কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত হয় নাই? নিচের কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত হয়নি? বলো, রাইট অ্যান্সার কি হবে? আছে অনুবাদ, অষ্টমী, নির্ণয়, সম্পূর্ণ। সবাই একটু কমেন্ট করো, অনুবাদ, অষ্টমী, নির্ণয় এবং সম্পূর্ণ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? কমেন্ট করো সবাই, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? 14 নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সার কি হবে? মার্জি আক্তার বলো, রাইট অ্যান্সার কি হবে? রত্না বলো, রাইট অ্যান্সার কি হবে? এমএসটি সুবর্ণা আক্তার আর যে লিখেছে অভাব। আচ্ছা, এটা রাইট অ্যান্সার কি হবে? এখনকার রাইট অ্যান্সার কি হবে? ঋতু 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 লিখেছে 4। সম্পূর্ণ না সংযোগপূর্ণ? সম্পূর্ণ হয় না তো ভাই। 14 রাইট অ্যান্সার কি হবে? অনুবাদ, অষ্টমী, নির্ণয়। দেখো এই প্রত্যেকটা শব্দ কি উপসর্গ যোগে গঠিত হয়েছে। প্রত্যেকটা শব্দ দেখো, নির্যোগ নয়, নির্ণয়, ঠিক আছে, নির্যোগ নয়, অনুযোগবাদ, অনুবাদ, সংযোগপূর্ণ, সম্পূর্ণ। একমাত্র এই অষ্টমী হচ্ছে উপসর্গ যোগে গঠিত হয় নাই, উপসর্গ যোগে গঠিত হয়নি। এখানে রাইট অ্যান্সার হবে অষ্টমী। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অষ্টমী। অষ্টমী হচ্ছে রাইট অ্যান্সার। অষ্টমী কি? অষ্টমী হচ্ছে সঠিক উত্তর। অষ্টমী হচ্ছে সঠিক উত্তর। অষ্টমী হচ্ছে সঠিক উত্তর। এখন আমাকে বলো, বদ মেজাজি শব্দে বদ কোন ধরনের উপসর্গ? বদ মেজাজি, বদ মেজাজি শব্দে বদ কোন ধরনের উপসর্গ? বদ মেজাজি শব্দে বদ কোন ধরনের উপসর্গ? বদ মেজাজি শব্দে বদ কোন ধরনের উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ, ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ না হিন্দি উপসর্গ? বদমেজাজি শব্দে বদ কোন ধরনের 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 উপসর্গ? দ্রুত একটু কমেন্ট করে জানাও, বদমেজাজি শব্দে বদ কোন ধরনের উপসর্গ? বদমেজাজি শব্দে বদ কোন ধরনের উপসর্গ? খাঁটি বাংলা, ফার্সি, আরবি না হিন্দি? কি হবে? বদ, বদ। দেখো আমি একটা টেকনিক বলছিলাম, খেয়াল করো, মনে আছে কিনা দেখো। আমি বলছিলাম বনিম ফিধর, বনিম ফিদর, পে কার বদ না কম বর। তাহলে আমি বলছিলাম বনিম ফিদর বেকার বদনা কম বর। তাহলে বদ পাইছ? বনিম ফিদর বেকার বদনা কম্বর, বনিম ফিদর বেকার বদনা কম্বর, বনিম ফিদর বেকার বদনা কম্বর। তার মানে এখানে বদ আছে। কি আছে? বদ আছে। তাহলে বদ কোন উপসর্গ? বদ হচ্ছে কি উপসর্গ বলো? বনিম ফিদর বেকার বদনা কম্বর, এটা হচ্ছে ফার্সি উপসর্গ। এটা কি উপসর্গ? ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ। বনিম ফিদর বেকার বদনা কম্বর, বনিম ফিদর বেকার বদনা কম্বর। এই যে দেখো, বনিম ফিদর বেকার বদনা কম্বর, বনিম ফিদর বেকার বদনা কম্বর, বনিম ফিদর বেকার বদনা কম্বর, বনিম ফিদর বেকার বদনা কম্বর। তাহলে এটা কোন উপসর্গ? এগুলো ছিল ফার্সি উপসর্গ। তাহলে এটা কোন উপসর্গ হবে? বদ। এটা কোন উপসর্গ হবে? বদ মেজাজি শব্দে, বদ মেজাজি শব্দে বদ কোন উপসর্গ? বদ হচ্ছে একটি ফার্সি উপসর্গ। কি উপসর্গ? ফার্সি উপসর্গ। কি উপসর্গ? ফার্সি উপসর্গ। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? বাচ্চারা সবাইকে ক্লিয়ার? তাহলে দেখো, এইভাবে যদি তুমি একটু পড়তে পারো, এইভাবে তুমি যদি একটু উত্তর করো, আশা করি উপসর্গ থেকে 1 থেকে 2টি মার্ক তোমার জন্য নিশ্চিত হয়ে যাবে। 1 থেকে 2টি মার্ক নিশ্চিত হয়ে যাবে। তো তোমরা যারা নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিবে ভাবছো, তোমাদেরকে আমি বলি, তোমরা যারা নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিবে ভাবছো, তোমাদের জন্য আমার স্কুল হতে পারে একটি বেস্ট ডিল। তুমি এই আমার স্কুল ওয়েবসাইটে এসে, যে আমার স্কুল, এইখানে এসে তুমি জাস্ট
নিচে যাবা, দেখো ফিচার, কোর্স ফিচার আছে এখানে। লাইভ এক্সাম আছে, বিএসসি নার্সিং অ্যাডমিশন এক্সাম দিতে পারবে মাত্র 600 টাকায়, মিডিফাই এক্সাম দিতে পারবে মাত্র 500 টাকায়, এবং ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার এক্সাম দিতে পারবে মাত্র 500 টাকায়। তো তোমরা যারা ভর্তি হতে চাও, তোমরা যারা এই কোর্সে ভর্তি হতে চাও, মাত্র 500 এবং 600 টাকা দিয়ে তোমরা কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারো। এই কোর্সটি চলমান থাকবে তোমার নার্সিং ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত। এবং এই কোর্সে তুমি যদি ভর্তি হও, কোর্সে যতগুলো ক্লাস আছে, আমরা কিন্তু প্রতিদিনই লাইভ ক্লাস থাকে, তোমরা প্রত্যেকটা ক্লাস ফ্রি পেয়ে যাবা। তো তোমরা যারা ভর্তি হতে চাও 168টি এক্সাম দিতে পারবে মাত্র 600 টাকায়। বিএসসি নার্সিং যারা ভর্তি পরীক্ষা দিবে, যারা মিডিফাই নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, মিডিফাই মাত্র 500 টাকায় তোমরা মিডিফাই নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে। আবার যারা ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, তোমরা কিন্তু চাইলে মাত্র 500 টাকায় তোমরা কিন্তু এই 168টি বিষয়ভিত্তিক এক্সাম দিতে পারবে। তো তোমরা যারা ভর্তি হতে চাও, আগামীকাল হচ্ছে লাস্ট ডেট। আগামীকাল হচ্ছে লাস্ট ডেট। 31 জানুয়ারির মধ্যে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, ইনশাল্লাহ আমাদের এই আমার স্কুল ভিজিট করতে পারো, www.amarschool.com.bd। এইখানে তোমরা ভিজিট করে এই কোর্স কিনতে পারো। অথবা তোমরা এই যে লাইভ ক্লাস চলতেছে আমার স্কুল পেজে, এই আমার স্কুল পেজে তোমরা আমার স্কুল ওয়েবসাইট এবং আমার স্কুল ফেসবুক পেজ, এখান থেকে কিন্তু তোমরা বিস্তারিত জেনে ভর্তি হতে পারবে। যারা ভর্তি হতে চাও আমাদেরকে দ্রুত নক দাও। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। যাচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো আমি রাশেদুল ইসলাম বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।